মাথার উপর দিয়ে কার্তিকের মেঘ ভেসে যায়, দুই পা স্নিগ্ধ করে প্রান্তরের ঘাস। উঁচু উঁচু ঘাসের অস্পষ্ট কথা কি যেন অন্তিম সূত্র নেই, বাকিটুকু অবিরল গাছের বাতাস। সত্যি আসামের কাজিরাঙা না এলে কবি জীবনানন্দ দাশের লেখা এই শব্দগুলিকে স্রেফ কবি কল্পনা বলে ধরে নিতাম। নমস্কার, আমি সুমনা। আজকে নিয়ে এসেছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের সব থেকে রোমাঞ্চকর পর্ব নিয়ে। এই পর্বে থাকছে কাজিরাঙায় জঙ্গল সাফারির গল্প। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। 21শে নভেম্বর 2025, ভোর 5টা 20। সমগ্র বিশ্ব চলাচল যখন গভীর ঘুমের রেশ কাটিয়ে সত্যি চোখ মেলছে, আমরা কজন তখন তৈরি হয়ে নিচ্ছি রোমাঞ্চকর এক সফরের জন্য। জীবনের প্রথম জঙ্গল সাফারি, তাও আবার হাতির পিঠে চড়ে। অনুভব করলাম অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়ছে আমার সমগ্র শিরা উপশিরায়। গুড মর্নিং ফ্রম কাজিরাঙা। আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট সাফারি করতে। এখন বাজে সকাল 5টা 20। আমাদের ঠিক 6টার সময় রিপোর্টিং টাইম। তো আমরা এখন বেরোচ্ছি। এখান থেকে গাড়ি করে একটু যেতে হবে, ওখানে গিয়ে 6টার সময় রিপোর্টিং করে তারপর দেখি কখন কি শুরু হয় এলিফ্যান্ট সাফারি। এখনও ভোরের আলো সেভাবে ফোটেনি, হালকা হালকা একটা ঠান্ডার আমেজ আছে। বাদ বাকি খুব ভালো লাগছে, খুব এক্সাইটিং লাগছে। জানি না কি কি দেখতে পাবো, দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করে আছে জঙ্গলে। আর এই যে বাকি মেম্বাররা পেছনে, এই যে আমাদের কাছে অজানা জায়গা, আজকে কতটা সহজ করতে পারছি দেখা যাক। গন্ডার আমাদের সামনে আসছে কিনা, আমরা গন্ডারের সামনে পৌঁছে যাচ্ছি, সেটাই দেখার। হাতি কিভাবে রিঅ্যাক্ট করছে আমাদের চাপার পর, সফরটা ভালো হয়, এটাই আমরা চাইছি। কৃষু এখনো ঘুম দিচ্ছে, উঠতে পারেনি। দেখি হাতি দেখে এক্সাইটেড হয়ে উঠতে পারে নাকি। তাকে ওইভাবেই ঘুমন্ত অবস্থাতেই রেডি করে দিয়েছি, সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। ঘুম আর ভাঙছে না বেচারার এত ভোরবেলা। এই যে আমাদের গাড়ি, কালো পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি যখন এগিয়ে চলেছে, জঙ্গলের গায়ে তখনও লেপ্টে রয়েছে হালকা কুয়াশার চাদর। গাছের পাতা থেকে চুইয়ে পড়া শিশির বিন্দু যেন বলে যাচ্ছে হিমেল রাতের গল্প। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় 430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জাতীয় উদ্যানটি ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই উদ্যান মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলেও এখানে হাতি, বুনো মোষ, হরিণ, বাঘ ইত্যাদিও দেখতে পাওয়া যায়। এই জঙ্গলে মোট 4টি জোন থেকে সাফারি হয়: কোহরা, বাগড়ি, আগ্রাতলি আর বুড়া পাহাড় রেঞ্জ। আমরা যে হোটেলে উঠেছি, অর্থাৎ দ্য আয়োরা রিট্রিট, এটি কোহরা জোনে পড়ছে। আর আমরা হাতি সাফারি করব বাগড়ি থেকে। তাই হোটেল থেকে গাড়ি করে প্রথমে বাগড়িতে পৌঁছতে হবে, ওখান থেকে হাতি সাফারি শুরু হবে। হাতি সাফারিতে জনপ্রতি আমাদের খরচা পড়ছে 1400 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, তাই কৃষুর কোনো টাকা লাগেনি। সঙ্গে ক্যামেরা থাকলে আলাদা করে টাকা লাগবে। স্টিল ক্যামেরার জন্য 100 টাকা আর ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা। সাফারির আগে অনলাইন বা অফলাইন দুভাবেই বুকিং করা যায়। আমরা একজন এজেন্টের মাধ্যমে বুকিং করেছি। আমাদের হোটেল থেকে এই যেখানে হাতি সাফারি হবে সেখানকার ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার মতো। মোটামুটি 3 দিন মতো লাগলো আসতে, যদিও রাস্তা খুব সুন্দর। এই যে এখানে হচ্ছে সেই রিপোর্টিং টাইম হচ্ছে, পৌঁছে গেছি। আকাশের রংটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমরা পৌঁছে গেছি যেখানে হাতি সাফারি হবে, যেখান থেকে সেই জায়গাটায়। মোটামুটি 10-12 কিলোমিটার মতো রাস্তা, 20-22 মিনিট লাগলো, যদিও রাস্তা খুব সুন্দর। এখন দেখি ওখানে গিয়ে কি বলে, কি নিয়ম কানুন
দেখি। আকাশের রংটা অদ্ভুত সুন্দর আজকে, অদ্ভুত সুন্দর। ও কৃষু, রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে না? একদম। যে কি দেখতে পাবো, কেমন হবে, হাতির পিঠে চেপে কেমন লাগবে। বাঘ আনছো, বাঘ আনছো। এন্ট্রি পাস পেয়ে গেছি। এবার এখানে একটা গেটের মতো জায়গা আছে, এখানে মনে হয় আবার চেকিং হবে, তারপরে ভেতরে যেতে পারবো। আর এখানে একটা পুরো খালের মতো একটা বয়ে গেছে এই জায়গাটা দিয়ে। আর কি শান্তি এই জায়গাটায়। এটা কি, এটা নদী? ও খাল বলে ভুল করেছি, এটা নদী অ্যাকচুয়ালি। না খালই মনে হচ্ছে, নদী নয় মনে হয়। হ্যাঁ যাই হোক, খাল হোক নদী হোক যাই হোক, কিন্তু জায়গাটা ভীষণ শান্ত, প্রচুর অনেক রকমের পাখি ডাকছে, খুব ভাল লাগছে। দেখাচ্ছি কিরকম, দাঁড়াচ্ছি। এই যে ওটা কনফিউশন দূর হয়ে গেছে, এটা একটা নদী, ডিফলু নদী। জানি না উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, কারণ এখানকার উচ্চারণ একটু আলাদা। আমরা এখনো ওয়েটিংয়ে আছি, ওই রাস্তা দিয়ে পার করলে তারপরে জঙ্গলে এন্ট্রি। কত রকমের পাখি দেখতে পাচ্ছি, শালিকই বেশি তার মধ্যে, খুব ভাল লাগছে। হ্যাঁ হাতিও দেখতে পেলাম, ওই দূরে আসছে। উফ, কি জলের রিফ্লেকশনটা কি অদ্ভুত সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি, দেখি এবার হাতির পিঠে চড়বো। এই নদীটা দারুণ লাগছে, দারুণ লাগছে নদীটা। ওই যে সামনে হাতি, হাতি বল, আয় 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 আয়। আমিও এক্সাইটেড, কত হাতি, তারপর এত সামনে থেকে দেখছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা যখন জঙ্গলে প্রবেশ করলাম, ঘড়িতে তখন সময় 6:20। আর দুপা এগিয়ে দেখা পেলাম তাদের, যাদের পিঠে চড়ে আমরা জঙ্গল ভ্রমণে যাব। সত্যি বলছি, জীবনে প্রথমবার কাছ থেকে হাতি দেখার অনুভূতিটাই আলাদা। কাছাকাছি পৌঁছতে বুঝলাম অলরেডি একটা ব্যাচ সাফারি করে ফিরছে। আমরা হলাম গিয়ে সকালের হাতি সাফারির সেকেন্ড ব্যাচ। আমরা এখানে ওয়েট করছি, এখানে কিন্তু নাম ধরে ধরে ডাকছে, মানে এন্ট্রি পাস অনুযায়ী যেরকম নাম আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম ধরে ধরে ডাকছে সবাইকে। আই থিঙ্ক সেই অনুযায়ী বসানোর এটা সিস্টেমটা। এখন তো সবাই একটা রাউন্ড ঘুরে এসছেন, তারা নামছেন, তারপরে আবার আমরা যাব এবার। কৃষু, কেমন লাগছে হাতি পিঠে? কেমন লাগছে? কৃষি তো খুব খুশি। হাতির পিঠে চেপে গেছি, এই যে দুলকি চালে চলছে হাতি। আমাকে নিয়েছে। হ্যাঁ आपका नाम क्या है? আমার নাম কৈফর। হ্যাঁ কৈফর। কৈফর। ও আপনি এখানেই থাকেন? বাংলা বোঝেন? বাংলা বলো, হিন্দি বলো, যেটা বলো। ও আচ্ছা, এই যে এইদিকে আমরা বাবা, আয় আয় আয়। বেশ ভালো, কিন্তু সেই উটটা যেরকম করে যাচ্ছিল আরেকটু স্লো উটের থেকে, কিন্তু মজা লাগছে বেশ। সাফারি যখন শুরু হলো তখন কুয়াশার চাদর সরিয়ে সূর্যদেব সবে মাত্র উঁকি দিয়েছেন। এক একটা হাতিতে মোট 4 জন করে বসতে পারবে, আর সঙ্গে ছোট বাচ্চা থাকলে, বিশেষত 5 বছরের কম বয়সী বাচ্চা থাকলে তারা অভিভাবকের সঙ্গেই বসবে। এখানে কিন্তু ওরকম নিয়ম নয় যে আগে এলাম, আগে লাইনে দাঁড়ালাম তো আগে আমি হাতির পিঠে চাপতে পারবো। এখানে যেমন আপনার নাম এন্ট্রি হবে ওখানে গেটের কাছে, সেই অনুযায়ী নাম ডেকে ডেকে তারপরে চাপাবেন। এন্ড গ্রুপ অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ যদি 4 জন করে, হ্যাঁ, সব এখানে 4 জনই আছে এরকম নয়, এরকম নয়। ওরা অ্যারেঞ্জ করে। মানে কোনো গ্রুপে যদি 5 জন থাকে তাহলে আর একজন আলাদা, যেমন আমাদের বাবা আলাদা একটা হাতিতে আসছে, আবার কোনো গ্রুপে 3 জন থাকলে তাদের সঙ্গে আর একজনকে দেবে, তাই না? এরকম করে হবে।
তো অনেক অনেক রকমের ব্যাপার আছে, তো ওই জন্য সময় লাগে একটু। হাতির পিঠে যখন চাপছি তখন সময় লাগছে, সব কিছু নাম ডেকে ডেকে তারপরে ওনারা চাপাচ্ছেন একে একে। তো আপাতত খুবই ভালো লাগছে। এখন অবধি আমরা দূরে অনেক কটা গন্ডার দেখতে পেয়েছি। আচ্ছা, এই যে সামনে যাচ্ছে। তারপর মাটির সরু পথ ধরে হাতির পিঠে চড়ে দুলকি চালে এগিয়ে চললাম আমরা। তবে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, কিন্তু কিছুটা যেতে না যেতেই দেখা মিলল এক গন্ডারে। মনের সুখে সবুজ ঘাস দিয়ে প্রাতর আসাচ্ছেন। স্বাভাবিকভাবেই এত তাড়াতাড়ি গন্ডারের দর্শন পেয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। প্রথম আমরা গন্ডার দেখতে পেয়েছি, কত কাছ থেকে দেখা যাচ্ছে। ও মাই গড, আসলে আমরাই ওদের বিরক্ত করছি, ওরা তো নিজেদের মতো ওদের জায়গায় আছে। কৃষু ওই দেখ 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 কৃষু এই দারুণ। আরে বাবা, না এই সিং, হ্যাঁ এই ছোট, 8-10 বছর হয়েছে। ওইটা 8-10 বছরের। কত বছর অবধি বাঁচে মোটামুটি? 60 বছর 50 বছর। হ্যাঁ 50-60 বছর। আরে বাবা, এই যে গন্ডার, ওনাকে ঘাস খেতে দিয়ে আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। এইবার আমরা ডিপ ফরেস্টের মধ্যে ঢুকছি আস্তে আস্তে। উফ, কি অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, তাই না? বাসা বহুত দূর। মানে জীবনে প্রথমবার, আর প্রথমবারই আমরা গন্ডার এরকম সামনে থেকে দেখতে পেলাম। ঘন জঙ্গল এগুলো, হ্যাঁ সূর্যের আলো একদম মানে ফাঁক ফোকর দিয়ে পড়ছে। ওই দেখ কৃষু জঙ্গলের ভেতরে ঢুকবো রাস্তা ছেড়ে। ওনারা ওইদিকে গেল, আমরা সোজা যাচ্ছি। কি সুন্দর লাগছে রাস্তাটা, আহা হা। আরো ঘন জঙ্গলের মধ্যে চলে আসলাম। কত রকমের পাখি ডাকছে না, চোখে যা দেখছি মানে তার থেকেও অসম্ভব সুন্দর, আর আরো বেশি রহস্যময়, আরো বেশি রোমাঞ্চকর এই অভিজ্ঞতা। আপনি একে আপনি মানে এর নাম আছে নাকি হাতিটা, না কি উত্তরা? আরে বাবা, ও ও কি সুন্দর, উত্তরার পিঠে চেপে যাচ্ছি। বাহ, নামটাও ভারী সুন্দর। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তারপর সবুজ বনানীর মধ্যে দিয়ে শাল, শিমুল, বট, অশ্বত্থের পাতা থেকে চুইয়ে পড়া সোনা গলা রোদ্দুর গায়ে মেখে আর কত শত নাম না জানা পাখির ডাক শুনতে শুনতে আমরা এক উন্মুক্ত প্রান্তরে গিয়ে পৌঁছালাম। সেখানে পায়ের নিচে সবুজ ঘাসের গালিচা, আর মাথার উপরে আসমানি শামিয়ানা, আর দূরে দেখা যাচ্ছে আবছা পাহাড়ের সারি। সেখানে দিকে দিকে সবুজের হাতছানি, মাটিতে ছড়িয়ে আছে প্রাণের চিহ্ন। সেখানে বাতাসে ভেসে বেড়ায় জীবনের গল্প, যাপনের গল্প। উফ, বড় সুন্দর সে জায়গা। এখানে একটা বড় গন্ডার দেখতে পাওয়া গেছে। এই যে একা একা, এটা অনেক বড়, এটা অনেক বড় না দাদা? বড় মেয়ে গন্ডার। মেয়ে গন্ডার, ও এটা মেয়ে গন্ডার। মেয়ে গন্ডারের খড়গ হবে না। বয়সের লগে গরু কি জন্ম লওয়া থেকে কি সিং কি সুন্দর একা ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে।
এই যে, আরে বাবা, আমরাই বিরক্ত করছি ওদের। ওই একটা হরিণ ছুটে চলে গেল, একটাই দেখতে পেলাম। আবার দুটো গন্ডার দেখতে পেয়েছি। দেখো ধরাই না একটা হাতি সাফারি মোটামুটি শেষের দিকে, এই এবার ফিরছি। দারুণ দারুণ লাগলো এই হাতির পিঠে চেপে যাওয়া, দুলকি চালে যাচ্ছে বেশ, খুব ভালো লাগলো। মা কেমন লাগলো? খুব এনার্জেটিক, একদম খুবই ভালো। কত কিছু দেখলে বলো। আমাদের এই ঘন্টাখানেকের হাতি সাফারিতে আমরা দেখেছি গন্ডার, হরিণ, হাতি, বুনো মোষ, বুনো শুয়োর ইত্যাদি। সব মুহূর্ত হয়তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয়নি, তবে চোখের ক্যামেরায় যে ছবি রয়ে গেছে তা এক কথায় অতুলনীয়। অমন নির্ভেজাল আনন্দ আমি অনেক দিন উপভোগ করিনি। এখানে হাতিকে আমরা কলা খাওয়াবো, আর 100 টাকা করে। এই যে রিশু, রিশু হাতিটাকে একটু আদর করে দিচ্ছে। তা করতে করতে এদিকে আর একটা হাতি চলে এসেছে। আমরা এখানে হাতি সাফারি করে এসে এবার চা খাবো। এবার চা খাবো বলে দাঁড়িয়েছি এখানে। অভিজ্ঞতা দারুণ, হাতি সাফারি আলাদাই অভিজ্ঞতা। জিপ সাফারি আমি জানি না কেমন লাগবে, কিন্তু হাতি সাফারি অভিজ্ঞতাটা মানে দুর্দান্ত। সেই আমাদের ক্যামেল রাইডের মতো ওর মরুভূমিতে, এটা হচ্ছে জঙ্গলে হাতি সাফারি। দেখি চা খাই, দিয়ে রওনা দেবো হোটেলের দিকে। এই যে এইটা হচ্ছে এন্ট্রি পাস করার জায়গা, এখান থেকে এন্ট্রি করতে হয়। এন্ট্রি পাস করে ওইখানে গেটের ওখানে অপেক্ষা করতে হবে, সময় হলে ওনারা গেট খুলবেন, তখন সাফারি শুরু হবে। এই যে জিপ পরপর দাঁড়িয়ে আছে, এখনও সময় হয়নি। এই 8:30 মতো বাজে, সকাল 8:30। আমরা হোটেলে পৌঁছে গেছি। কালকে তো রাত্রেবেলা ঢুকেছিলাম হোটেলে, ভিডিওটা ভালো করে করা হয়নি। হোটেল আয়োরা। এই যে এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স, সামনেটা হচ্ছে রিসেপশন, ডাইনিং হল, আর পেছন দিকটাতে হচ্ছে থাকার জায়গা। আমাদের থাকার জায়গাটা পেছন দিকে, অনেকটা জায়গা জুড়ে, অনেকটা লম্বা, অনেকখানি জায়গা জুড়ে এটা হোটেলটা। মনে হচ্ছে চলেই যাচ্ছি। এদিকে একটা এরকম শপ মতো আছে, ওই দিকে রেস্টুরেন্ট উপরে, আর এই দিকে চলে গেছে আমাদের রুমে যাওয়ার রাস্তা। হোটেলের এটা এত সুন্দর গাছ ফুল দিয়ে সাজানো, দারুণ। রুমের দিকে যাই এবার। এত সুন্দর সুন্দর কাগজ ফুলের গাছ আছে এখানে, দারুণ। এইদিকে হচ্ছে আমাদের ওই যে টপের কর্নারে দোলনাও আছে, বাচ্চাদের একটা পার্কও আছে, শিশুদের খেলাতে হবে এখানে।
ওই যে দোতলা রুম, ওই দুটো কর্নারের রুম হচ্ছে আমাদের। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই যে এগুলো আমাদের রুম। আর এই দিকে পুরো হোটেল। আমাদের বারান্দা থেকে আবার জঙ্গল দেখা যায়। কাল রাতে তো দেখতে পাইনি, দেখি এখন গিয়ে। এই যে রুমে ঢুকে এই দিক দিয়ে গিয়ে এই যে ব্যালকনি। ব্যালকনিটা দারুণ দারুণ, মানে কাল রাতে আমরা বসেছিলাম তখন ওই 10:30-11টা বাজে, পুরো গা ছমছম করছে, এত নিস্তব্ধ জঙ্গলটা। এই যে ওই দিকে পেছন দিকে জঙ্গল, এখানে অবধি বাউন্ডারি আর তার পেছনে হচ্ছে জঙ্গল। এরকম জঙ্গলের মধ্যে আমরা এই ফার্স্ট টাইম থাকছি। এক্সপিরিয়েন্স দারুণ। আমরা ভাবতাম জানি না জঙ্গল সাফারি কেমন লাগবে, কোনো দিন কোনো জঙ্গলের মধ্যে এরকম কোনো রিসর্টে থাকিনি। তো থাকার পর মনে হলো না, অভিজ্ঞতাটা অন্য রকম অভিজ্ঞতা একটা। সুন্দর ঝলমলে সকাল, একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করতে যাব। তারপর সবাই মিলে হোটেলের লনে কিছুটা সময় কাটিয়ে তাড়াতাড়ি লাঞ্চ সেরে রেডি হয়ে নিলাম বিকেলের জিপ সাফারির জন্য। কি খাচ্ছ? আজকে একটু সিম্পল ভাত ডাল, হ্যাঁ একদম বাঙালি ভাত ডাল আলু ভাজা মিক্স আর ভেজ, মাছ আর প্রন মালাইকারি, প্রন মালাইকারি। একদম পুরো বাঙালি খাবার, সিম্পল। গুড আফটারনুন। আমরা এখন যাচ্ছি জিপ সাফারি করতে। আর এই যে সবাই, হ্যালো, এই যে কৃষু। সকালবেলা হয়েছে এলিফ্যান্ট সাফারি, এবার যাবো জিপ সাফারি করতে। দুটোতে আমরা এখন রওনা দেবো, তারপরে ওখানে রিপোর্টিং করে দেখি বিকেলবেলার টাইমটাতে কি দেখতে পাই আমরা। চলুন। এই জিপ সাফারির একটা মজা হলো যে জিপ একদম আপনাকে হোটেল থেকে পিক আপ করবে, আবার হোটেলেই ড্রপ করে দিয়ে যাবে। এটা দুর্দান্ত। এই যে এক বাবা চেপে গেছে। দেখি এই বিকেলের পড়ন্ত আলোয় আর কি প্রাণী আমরা দেখতে পাই। আমাদের জিপ সাফারি হোটেল থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। এরকম জিপে আমি প্রথমবার চাপলাম, আর এই জিপ সাফারিও আমাদের হ্যাঁ ফার্স্ট টাইম। দেখি কেমন লাগে, দেখি। ভীষণ এক্সাইটেড আর হেভি মজা লাগছে। ওই হাওয়া খেতে খেতে যাচ্ছি। এই পাশেই একদম আমাদের এটা, যেখানে রিপোর্টিং করতে হবে। দেখি গিয়ে কী ব্যবস্থা, কী সব জানাবো আপনাদের। আমরা কোহরা সেন্ট্রাল জোনে জিপ সাফারি করব। রিপোর্টিং টাইম বলা আছে বেলা 2টোতে, আর আমাদের হোটেলটাও যেহেতু কোহরা জোনে পড়ছে, তাই সাফারি পয়েন্টে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগলো না। আমাদের এই জিপ সাফারিতে খরচ পড়ছে মোট 2200 টাকা। তারপর রোদ্দুরের আলপনা আঁকা কালো পিচের রাস্তা ধরে সারি সারি গাছ আর ছোট্ট ছোট্ট চা বাগানকে পেছনে ফেলে ছুটে চলল আমাদের গাড়ি। সে গন্তব্য যতটা সুন্দর, গন্তব্যে পৌঁছানোর পথও ততটাই সুন্দর। এই যে আমরা টিকিট কাউন্টারে পৌঁছে, এখানে ক্যামেরার জন্য 1000 টাকা লাগে। তো ক্যামেরার টিকিট করিয়ে নিয়ে এই যে দাদার নাম কি? খগেন। বাহ, আজকে এই দাদা খগেন দাদা আমাদেরকে নিয়ে যাবে। দেখি দাদা কি জন্তু দেখাতে পারে। আপাতত আমাদের একটি গাড়ি দেখতে পাচ্ছি, আশেপাশে আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। তারা হয়তো পৌঁছে গেছে ওখানে। হ্যাঁ, 1:30 থেকে শুরু হয় আর এন্ট্রি করতে হবে 3টের মধ্যে। 3টের মধ্যে এন্ট্রি না করতে হবে, তারপর থাকা যায়। এন্ট্রি 3টের মধ্যে করতে হবে, মানে 3টের মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, তারপরে ওখানে থাকো যত। 4:30 এক্সিট টাইম। ইভিনিং সাফারি শুরু হয় 1:30 থেকে। আমরা সেকেন্ড রাউন্ডে পড়বো, হয়তো 3টের মধ্যে এন্ট্রি করে নিতে হবে।
3টের মধ্যে ওখানে মানে নাম এন্ট্রি করিয়ে ঢুকে যান ভেতরে, তারপরে যতক্ষণ লাগবে সাফারি করতে। তো এখন দেখি কেমন হয়। নাম এন্ট্রি করিয়ে আমরা আবার একটা তুলনামূলক সরু রাস্তা ধরলাম। গাছের ছায়ায় ঢাকা ধুলো মাখা সেই রাস্তার সৌন্দর্য কম কিছু নয়। দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি, মনে হচ্ছে যেন ঠিক হাওয়ায় ভর করে ভেসে চলেছি। বাতাসে অদ্ভুত এক বুনো গন্ধ। যতই এগোচ্ছি জঙ্গলের দিকে, ততই গাঢ় হয়ে সেই বুনো গন্ধটা আষ্টি পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে যেন আমাদের। জায়গাটার নাম মিহিমুখ। বাহ, নামটা ভারী মিষ্টি তো, মিহিমুখ। কি সুন্দর, গাছের ছায়ায় ঢাকা, দারুণ। এই জিপ সাফারি ভাইবসটা আলাদাই। এলিফ্যান্ট সাফারি আলাদা ভাইবস, জিপ সাফারি আলাদা ভাইবস। এখানে আবার একটা এন্ট্রি পয়েন্ট, আমার মনে হয় এখানে চেকিং হবে, তারপরে আমরা ভেতরে যাব। এবার শুরু হয়েছে আমাদের অ্যাকচুয়াল সাফারি। সামনেই একটা গন্ডা দেখা হ্যাঁ, ওই দূরে দূরে আছে, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি। ওই জন্য তো পায় না। পুরো পুরো আমাদের গাড়িতে বসে বসে মাসাই মারার ফিল আসছে নাকি? কমকি যায় আমাদের। হ্যাঁ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। জঙ্গলের একটু ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক গ্রে হেডেড ঈগলের। গাছের ডালে বসে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। আরো একটু এগোতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের হরিণ। হরিণ বসে আছে দুটো। দেখেছিস ডিয়ার? হ্যাঁ, কি সুন্দর আরাম করছে বসে। প্রচুর হরিণ দেখতে পাচ্ছি এই দিকটাতে, এই কোহরা জোনের এই দিকটাতে। মানে বিকেল বেলার টাইম বলেই হয়তো সবাই রেস্ট নিচ্ছে, দেখছি হরিণগুলো, প্রচুর হরিণ দেখতে পাচ্ছি আমরা। আর এই রাস্তাটাও দারুণ, মানে হাতি যে রাস্তাটা দিয়ে গেছিলো সেটা একরকম ছিল, এই রাস্তাটা আবার অন্যরকম। পরন্ত সূর্যের আলো সঙ্গে নিয়ে গায়ে মেখে এগোচ্ছি আমরা, আলাদাই অভিজ্ঞতা। আমি তো বলবো অরুণাচল এলে হাতে সময় নিয়ে আসুন, 10-12 দিনের একটা ট্রিপ করুন, সঙ্গে কাজিরাঙার এই সাফারিটা করে অবশ্যই যাবেন। কাজিরাঙার জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি অবশ্যই করে যাবেন, এটা একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা। এইখানে প্রচুর হরিণ, প্রচুর মানে 3টে দেখতে পাচ্ছি, একটা বাচ্চা, একটা বড় আর একটা মাঝারি সাইজের হরিণ ঘাস খাচ্ছে মনের আনন্দে। এখানে প্রচুর হরিণ, কি সুন্দর। আমরা চলেছি ধুলো মাখা এক মিঠো রাস্তা ধরে। রাস্তার দুপাশে সবুজের সারি, আর তারও পেছনে সবুজ ঘাসে ঢাকা জমি। আবার কোথাও কোথাও রাস্তার দুধারে সৌন্দর্য বর্ধন করেছে ছোট ছোট খাল বিল, কি টলটলে তার জল।
গাছের পাতার ফাঁক দিয়ে যখন রোদ্দুর এসে পড়ছে সেই জলটা একদম চিকচিক করে উঠছে। আর কোথাও কোথাও সেই খালের উপর দিয়ে চলে গেছে সরু এক কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কি যে রোমাঞ্চ হচ্ছে মনে, তা বলে বোঝাতে পারবো না। উফ, এই রাস্তা, এই জঙ্গল, এই সবুজের স্নিগ্ধতা, এই রোদের আদর, হরেক রকম পাখির ডাক, সবকিছু ভীষণ ভীষণ সুন্দর, ঠিক যেন কোনো স্বর্গীয় উদ্যান। যতই আমরা জঙ্গলের আরো ভেতরে ঢুকতে শুরু করলাম, ততই মনে হতে লাগলো যেন কোনো মায়া কাননে চলে এসেছি। গাছগাছালি, পাখপাখালি, জীবজন্তু আর রহস্যে মোড়া এক মায়া কানন, যেখানে আমরা হয়তো কিছুটা অনধিকার প্রবেশ করেছি। সামনেই চোখে পড়ল এক বিস্তৃত জলাভূমি। সেই জলাভূমিতে হাতি, গন্ডার, হরিণ, বুনো মোষ সহ না জানি আরো কত প্রাণী একসাথে জল খাচ্ছে। সে অপূর্ব এক দৃশ্য। পুরো আমার মনে হচ্ছে সেই ছোটবেলার জঙ্গল বুকের পেজটা একদম বাস্তব হয়ে গেছে। যেন মনে হচ্ছে আমি ওই জঙ্গল বুকের ওই কার্টুনের ওই ভেতরে বসে আছি। ওইখানে চারপাশে হাতি, হরিণ, গন্ডার সব ঘুরে বেড়াচ্ছে, কত পাখি, কত সবুজ, কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। একদম কাছে দুটো হরিণ দেখা গেছে। আমি এক্ষুনি বলছিলাম যে রাস্তা দিয়ে যদি যেত দেখতে পেতাম কাছ থেকে, কি সুন্দর। আরো কিছুটা গিয়ে দেখা পেলাম দুই হরিণের, ঠিক যেন সোনার হরিণ। সেখান থেকে কিছুটা এগোতেই পথ রোধ করে দাঁড়ালো এক বুনো মোষ। তার বাঁকানো শিং আর কালো মসৃণ শরীর থেকে পিছলে পড়ছে রোদ। চোখে অদ্ভুত কৌতূহল, যেন জানতে চাইছে কে তোমরা, আমার এলাকায় প্রবেশ করেছ। কোথাও আবার একাকী গন্ডার মনের আনন্দে ঘাস খেয়ে বেড়াচ্ছে। প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছিলেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কাজিরাঙার জঙ্গলে না এলে তো এই কথাটার আসল মর্মার্থটা উপলব্ধি করতে পারতাম না। সত্যি, ঈশ্বরের এই অপরূপ সৃষ্টিকে কি খাঁচায় বা চিড়িয়াখানায় মানায়? কটা বাজে এখন? 3:35। 3:35। জঙ্গলে আস্তে আস্তে অন্ধকার নামছে, তাই না? এখনই মনে হচ্ছে অন্ধকার নামছে। কি সুন্দর গাছের ফাঁক দিয়ে রোদ্দুরগুলো আসছে। পশু পাখি তো দেখা যাচ্ছেই, তার সঙ্গে এই যে দৃশ্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আলাদাই একটা মহিমা, এই ভাষায় প্রকাশ করা যাবে না। কত রকমের পাখি, কত রকমের বনমোরগ, হ্যাঁ হরিণ, কত রকমের কত কিছু যে দেখতে পাচ্ছি রাস্তায়। আমি আপনাদের সাজেস্ট করব যে যারা এলিফ্যান্ট সাফারি করতে চান ওটা তো সকালেই করবেন, তার সঙ্গে জিপ সাফারি, বিকেলের যে জিপ সাফারিটা, মানে এই দুটোর পরে যেটা হয় ইভিনিংয়ে যে জিপ সাফারি, সেইটা অবশ্যই করবেন। হ্যাঁ, এটাতে আমার মনে হচ্ছে যেন ওই সকালের থেকে বিকেলের জিপ সাফারিটাতেই বেশি দেখতে পাওয়া যাচ্ছে, বেশি জন্তু জানোয়ার চোখে পড়ছে। তো এটা অবশ্যই, হাতি সাফারি করুন না করুন সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু জিপ সাফারি, বিকেলের এই জিপ সাফারিটা অবশ্যই করবেন। এই আমাদের জিপ ঘুরিয়ে নেবে, এত দূর অবধি ছিল। এই যে এই দিকের এই ঘন জঙ্গলে ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না। এখান থেকে আবার রাউন্ড নিয়ে জিপ আবার ঘুরে আমাদের যেখান থেকে এনেছিল সেখান থেকে যাত্রা শেষ হবে।
ফিরছি যখন, তখন বেলা পড়ে এসেছে। পড়ন্ত রোদ্দুরেরা যেন পথে লুটিয়ে পড়ে বিদায় জানাতে এসেছে আমাদের। কিছুটা আসতেই চোখে পড়ল এক ভিউ পয়েন্ট। সে ভিউ পয়েন্ট থেকে জঙ্গলের অনেকটা অবধি দেখা যাচ্ছে। আস্তে আস্তে অস্ত যাচ্ছে সূর্য, আর গোধূলির আলোয় পুরো জঙ্গলটাকে যেন একটু বেশি মায়াবী লাগছে। বহুদিন পর এমন সুন্দর এক সূর্যাস্তের সাক্ষী হলাম আমরা। মন প্রাণ সব জুড়িয়ে গেল। ঘড়িতে এখন সময় 4:30। আমরা এখানে কাজিরাঙার ভেতরে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। ওইদিকে ঠিক আমার পেছন দিকে ওইদিকে সূর্যাস্ত হলো, দুর্দান্ত লাগলো। মানে জঙ্গলে এরকমভাবে সূর্যাস্ত কোনো দিন দেখিনি, এ এক অন্যরকম অভিজ্ঞতা। এবার ফিরছি। আমাদের এবারের মতো কাজিরাঙা ট্রিপ, কাজিরাঙাতে এসে জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি এবারের মতো শেষ হলো। এবার ফেরার পালা। মন যেতে চাইছে না, তবু ফিরতে তো হবে। দুর্দান্ত অভিজ্ঞতা, অনবদ্য অভিজ্ঞতা নিয়ে ফিরছি। আর বহু 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 মানে স্মৃতির ঝুলি, স্মৃতির ঝাঁপি একদম ভর্তি হয়ে গেছে। এত সুন্দর সব মেমোরিজ নিয়ে ফিরছি। অবশেষে যখন হোটেলের দিকে রওনা দিলাম আমরা, তখন জঙ্গলের আনাচে কানাচে আঁধার নামতে শুরু করেছে। ধীর পায়ে গাছের পাতা বেয়ে মিঠো রাস্তা হয়ে এগিয়ে আসছে অন্ধকার। ঠিক যেন কোনো হিংস্র নিশাচর সাপদ তার নৈশ অভিযানে বেরোচ্ছে। আর সেই আবছা আলো আধারিতে কাজিরাঙার জঙ্গলকে আরো বেশি রহস্যময়, আরো বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করলাম। খুব শিগগিরই হাজির হব আমাদের এই ভ্রমণ কাহিনী অন্তিম পর্ব নিয়ে।